দেশনেত্রী বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের মধ্যে আমাদের জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ, মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য এবং আজকে বিশেষ করে যার ছবিকে ঘিরে আজকের এই আয়োজন, তার খুব কাছাকাছি লোক ছিলেন, তার বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই। তার সাথে আগে খুব বেশি মেশার সুযোগ হয়নি, কিন্তু জেলখানাতে ডিবি কার্যালয়ে 9-10 দিন একসাথে ছিলাম। একজন লার্নেড মানুষ। তার আলাপ আলোচনা এবং মাঝে মাঝে রিজভি ভাইয়ের কথায় ভিতরে ইন্সপায়ার হতো। শিমুল ভাই দেখেছে আসলে ওইখানে কি একটা অমানবিক নির্যাতনের মধ্যে ছিলাম, মানে সকাল বিকাল দিনে 3 বারও ডেকে নিয়ে যেত। সো তার মধ্যে তাদের কথাবার্তা শুনলে আর কি মাঝে মাঝে একটু ইন্সপায়ার হতো। আজকের এই অনেকগুলো ছবি আমরা বাইরে দেখেছি, যেটা আমাদের মানে স্পিকার বলছিলেন, আসলে ছবির দিকে তাকালে মনে হয় যেন আমাদের সামনেই আছেন আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং 5ই আগস্টের পরে আমি ইউনাইটেড হসপিটালে দেখা করতে গিয়েছিলাম, তিনি ওখানে ছিলেন অসুস্থ। আমি আমার পরিচয় দিচ্ছিলাম, পরে সে বলে আমি তোমাকে চিনি, তোমার কথাবার্তা শুনি, ফাতেমার কথা, ও তোমার বক্তব্য মাঝে মাঝে দেখায়। তো দেখলাম যে মানে অসুস্থ থাকেন, তারপরেও মানে আমি বলার আগে বলছি চিনি, যেমন সব কিছু সম্পর্কে খোঁজ খবর রাখেন। আমাদের দুর্ভাগ্যই বলা চলে, বিশেষ করে আমরা খুব প্রত্যাশী ছিলাম যে তার সাথে কাজ করব, মানে হচ্ছে দীর্ঘদিন তো আন্দোলন সংগ্রামের মাঠে বিভিন্নভাবে বলা চলে কানেক্টেড ছিলাম, বাট তার সরকারের তার সাথে কাজ করব, তার নেতৃত্বে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা সেই সুযোগটি পাইনি। আর বিশেষ করে আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে হওয়া উচিত। শুধুমাত্র ম্যাডামের একটা স্মরণ সভা কিংবা জন্মদিনে একটা আলোচনা হবে সেটা না, মাঝে মাঝে ধরনের বিভিন্ন ডাইমেনশনের প্রোগ্রাম হওয়া উচিত, যার মধ্যে দিয়ে তার কর্মকে আমরা সবার মাঝে নিয়ে যেতে পারবো, এটাকে একটা জীবন্ত রাখতে পারবো ছবির মতো। কারণ খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ এবং ইতিহাসের অপরাজিত চরিত্র। হচ্ছে আপনার আর্নেস্ট হেমিংয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি একটা বিখ্যাত উক্তি আছে যে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তো খালেদা জিয়া কখনো পরাজিত হন নাই। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও অনেকে তাকে ছেড়ে গিয়েছেন। আমরা শেখ হাসিনার কথা দেখেছি যে চিটাগাংয়ের লালদিঘির মাঠে একজন বক্তব্য দিয়ে ঢাকায় এসে শিফট করেছেন, বাট তিনি তার সিদ্ধান্ত অটল ছিলেন, যে কারণে তিনি আপোষহীন দেশনেত্রী উপাধি পেয়েছিলেন, সবাই তাকে সেটা অ্যাকসেপ্ট করেছে। সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি অপরাজিত থেকেছেন, আন্দোলনের বিজয়ী হয়েছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন। এবং এই অগস্ট আন্দোলনে এটা তো একটা প্রেক্ষাপট দীর্ঘদিন ধরে তৈরি করেছেন, সেটার নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া এবং সফলতা দেখে গিয়েছেন। তো এটা কিন্তু কিছুটা হলেও আমাদের একটা মানসিক শান্তি যে তিনি এই পরিবর্তনটা দেখেছিলেন। এবং এটা হচ্ছে আমার আল্লাহর একটা বিচার যে শেখ হাসিনা তাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সংসদে এমপিদের দিয়ে, নারী নেত্রীদের দিয়ে, টোকেন দিয়ে নাকি এত বাজে ভাষায় বক্তব্য দিয়েছেন, একটা মানুষকে মেন্টালি টর্চার করা। কারণ যতই মানে তারা একটা জায়গায় থাকুক কেন, কিছু কথা তো মানুষের সাইকোলজিতে একটা প্রভাব রাখে। এত কথা বলিয়েছেন, তারপরেও দেখেন যে আল্লাহর এটি হচ্ছে পুরস্কার যে শেষ পর্যন্ত শেখ হাসিনার নির্মম পরিণতি খালেদা জিয়াকে দেখিয়েছেন। এবং খালেদা জিয়া বিএনপির নেত্রী না, অন্তত তার মৃত্যুর আগে সেই গোটা বাংলাদেশের বাম ডান সকল মানুষের নেতায় পরিণত হয়েছিলেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমাদের আজকের এই ছবির কারিগরের পরাগ ভাই ভালো মানুষ, মানে খুবই আন্তরিক মানুষ, আমাকে ইনভাইট করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ। এবং গেস্ট কিংবা স্পিকারের যে কম্পিটিশন করেছেন, একজনে বলেছেন নারীরা অনেক জায়গায় সুযোগ পায়, তো স্পেশালি থ্যাঙ্কস, এখানে 5 জন উইমেন এমপিকে ইনভাইট করেছেন এবং কথা বলেছেন, এবং এখানে তারপর আমাদেরকেও ডেকেছেন আবার একটা ভিন্ন ডাইমেনশনে। এবং হাবিবা আপা বলেছেন, এটা আমরাও তো অল্প সময়ের একটা অভিজ্ঞতা আছে যে অনেক সময় ব্যানারে প্রোগ্রাম করা যেত না, এই যে শান্তিদা আপা আছেন, তুলিয়া আপা, যে আমরা প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করতে গেলে আমাদের পুরুষ সহকর্মীরা, আমাদের নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য দিয়েই কোন সময় তাড়াতাড়ি চলে যাবে, কারণ এটা আতঙ্ক ছিল, তাদের দেখে ডিবি আগে প্রস্তুতি নিচ্ছিল অ্যারেস্ট করবে।
সো সেই রকমের একটা কঠিন সময়ের মধ্যে এই ধরনের ছবির প্রেজেন্টেশনের মাধ্যমে সংগ্রামকে জীবন্ত রাখা, মানুষকে এনকারেজ করা, এটা খুবই দরকার ছিল। বিথিকা আবার তার সাথেও অর্পণ সংগঠনের সাথে আমাদের একটা কাজ হয়েছিল যে আমাদের 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনে আমরা বেশ কিছু ছাত্ররা আহত হয়েছিলাম, শফিউল বাড়ি বাবু ভাইয়ের ওয়াইফ, তিনি ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন। তো আজকে এইটা অনেক কথা বলা যায়, মানে বলার উচিত, আস্তে আস্তে এগুলি আসবে। মানে এইভাবে আজকের এই অগস্টের প্রেক্ষাপট তৈরি করার জন্য কত মানুষ যে কতভাবে কাজ করেছে। আমি শুধু একটা কথা বলবো, সেদিন একজন নারী আমার কাছে এসেছিলেন যে ঢাকা মেডিকেলে 2018 সালে যখন আমরা আহত হই তখন আমাদেরকে ট্রিটমেন্টের হেল্প করার জন্য। তো আজকে শুনলাম যে তিনি একটু সংকটে আছেন। তো আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের অনেক মানুষ আছে যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবার কিন্তু এখন খুব একটা কঠিন সময় দিন পার করছে। আপনারা একটু সবাই তাদের একটু খোঁজ খবর নেবেন। 2/3 মোর দেন 2/3 মেজরিটি এখন আমাদের সরকারের আছে। একদিকে ভালো দিক, আবার একটু ঝুঁকিরও কারণ থাকে। অনেক সময় আমাদের অনুসারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, জনগণ থেকে দূরে সরে যায়। তো আমার এখানে নেতাকর্মী সবাই দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের প্রতি এটাই থাকবে, আমরা যেন জনগণ থেকে দূরে সরে না যাই। প্রধানমন্ত্রীকে যদি আপনারা অনুসরণ করে তার পালস যদি বোঝেন, আমি অবাক হই তার বিভিন্ন মিটিংয়ে, ক্যাবিনেট মিটিংয়ে শুনি, তার কথা শুনে আসলে ইন্সপায়ার্ড হই, অন্য জায়গায় হারিয়ে যেতে কি বলতেছে, মানে কি চিন্তা ভাবনা, বাইরে থেকে হয়তো অনেকে বুঝে না। গতকালকে অনেক মন্ত্রীকে বলছিলেন বাম ডান দেখা, এই যে আমার ডান পাশে মির্জা ফখরুল সাহেব, এই যে আমির আপনার সালাউদ্দিন সাহেব, তাদের প্রত্যেকের কন্যা সন্তান। এই যে রামিসার ঘটনাটা ঘটলো, এবং মানে মিডিয়া আছে, ওইভাবে বলা যায় না, আইনমন্ত্রীকে বলছিলেন 1.5 মাস আগে নাকি উনি যে ধর্ষণের, এই ধরনের শিশু ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় যেন দ্রুত বিচার নিষ্পত্তি করা যায়, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। আইনমন্ত্রী সাহেবকে কালকে বললেন যে আমি তো এটা আগে উপলব্ধি করতে পেরে এটা একটা শক্ত পদক্ষেপের কথা বলছিলাম। আপনারা অনেকেই কন্যা সন্তানের জনক, আমি একটা কন্যা সন্তানের পিতা, এইটা নিয়ে আমরা কি করতে পারি। ক্যাবিনেটে সবার মতামত নিয়েছেন এবং সেখানে দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করা, এবং সম্ভবত ডিএনএ টেস্টের একটা জটিলতা আছে, ইনস্ট্যান্টলি বলেছেন যে এটা আপনারা দ্রুত করেন। তো তিনি কতটা ফিল করেন, এবং ওই মিটিং শেষ তো 9টায় ওখানে চলে গেলেন। কিন্তু দুঃখজনক যে গোলাম মাওলা রনি ভাই, আমাদের সাবেক একজন সংসদ সদস্য, ওনার একটা কথা একটু বলতে হচ্ছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে লিখছেন বা একটা বক্তব্য দিয়েছেন যে ডক্টর ইউনূসের জমানায় তরুণদের একটা অংশকে প্রতিবাদের নামে তাদের মধ্যে উগ্রতাকে প্রমোট করেছে, যে যার ফলে তারা যা ইচ্ছে তাই বলছে। এখনো কিছু কিছু আমাদেরই বয়সী কিংবা কাছাকাছি একেবারেই বাজে ভাষায়, অসম্মানজনক ভাষায় মন্তব্য করছে। এটাকে প্রতিবাদ, বাক স্বাধীনতা বলে না। সালাউদ্দিন সাহেব কালকে হোম মিনিস্টার, তারা গেলেন, আমি একটু ইউটিউবে দেখলাম, এবং একটা সিনিয়র মোস্ট সাংবাদিক সেটা পোস্ট করেছেন, কিছু লোক থেকে ভুয়া করেছে। কেন? তারা তো গেছে ওই পরিবারের কষ্টটাকে ফিল করে। আইন করতে তো একটা সময় লাগবে বাস্তবায়ন করার জন্য, এবং এই ধরনের অনেক ক্ষেত্রে ঘটনা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, যেটা আমাদের ম্যাডামের সরকার, আপনাদের মনে আছে সেকেন্ড টাইমের সরকার, তখন অ্যাসিড নিক্ষেপ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তখন কিন্তু কঠোর আইন এবং শাস্তির বিধান করে সেটি কিন্তু কমেছিল। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গতকালকের যে গৃহীত পদক্ষেপ, তার ফলে এই শিশু ধর্ষণ এবং এই ধরনের লোমহর্ষক ঘটনাগুলো কমবে। সর্বশেষ আমি আর দুটো লাইন বলে শেষ করতে চাই। ম্যাডামের সরকারের ক্ষেত্রে প্রথম যেটা আমরা দেখেছি, নারী শিক্ষার কথা একজনে বলেছেন, যে নারীদেরকে শিক্ষা এবং মেইন স্ট্রিমে আনার জন্য উপবৃত্তি, শিক্ষাকে ফ্রি করার যে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, সেটার জন্য তিনি স্মরণীয় হয়ে যাচ্ছেন। একই সাথে অর্থনীতিকে গতিশীল করার জন্য প্রথম দিকে একটু প্রাইভেটাইজেশন দিকে গুরুত্ব দেওয়া, যদি অনেকে সমালোচনা করেছে। সেকেন্ড টাইম আজকের যে আইসিটি ডেভেলপমেন্ট, এটা তো বিএনপি ম্যাডামের সরকারের সময় 2002 সালে আইসিটি আপনার নীতি গ্রহণ করেছিল। তো তার এই দূরদৃষ্টি চিন্তা ভাবনা ছিল। বর্তমান সরকার, আমি বিশ্বাস করি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি কাজ করতে পারি এবং দেশের মানুষ যদি সেই সমর্থনটা অব্যাহত রাখে, তারেক রহমান এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কথাটি বলেছে, এটা আমাদের বাস্তবতা মেনে নিতেই হবে। বর্তমান সরকার অত্যন্ত একটা ভঙ্গুর এবং দুর্বল অর্থনীতি হাতে পেয়েছে, সুতরাং এইটাকে একটা স্টেবল জায়গায় আনার জন্য কিন্তু সময়ের প্রয়োজন। অযথা সবকিছুতে সমালোচনা, সরকারকে দায় দেওয়া, এই মানসিকতা থেকে আমাদের একটু বের আসতে হবে। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ।